তো যেটা আমি বলতেছিলাম যে ইআইএ এটা হচ্ছে এমন একটা একটা ওয়ার্ক, বা আমরা বলতে পারি যে প্রি ওয়ার্ক টু ইমপ্লিমেন্ট এনি প্রজেক্ট। যে কোনো প্রজেক্টকে ইমপ্লিমেন্ট বা স্টার্ট করার আগেই যে প্রি ওয়ার্ক করতে হয়, যে পারমিশন বা অনুমোদনের ব্যাপার থাকে, বা ওই প্রজেক্টের ওভারঅল যে সিনারিও বা চেহারা, সেটা বোঝার জন্য ইআইএ দরকার হয়। আর এইটুকু নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইআই এর মিনিং হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি, এবং এটা এত বেশি কেন কনসার্ন ইন প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে এত বেশি গুরুত্ব কেন এটাকে দেওয়া হয়, এবং প্রত্যেকটা জিনিসই আপনারা জানেন যখন শুরু হয় তার পিছনে একটা হিস্ট্রি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ থাকে, একটা সিগনিফিকেন্স থাকে, কেন এটা হচ্ছে। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাসে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাকম্পানিড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ এনভায়রনমেন্ট যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় বা এর কোয়ালিটি কোনোভাবে যদি ড্যামেজ হয়, তাহলে এটা শুধু এনভায়রনমেন্টেরই ক্ষতি করে না, আমাদের টোটাল যে ইকোনমিক গ্রোথ এইটার পিছনেও তার অবদান থাকে। অর্থাৎ অবদান বলতে যদি ড্যামেজ হয়, তাহলে এনভায়রনমেন্টাল ড্যামেজ হলে ইকোনমিক গ্রোথ কি হবে, নেগেটিভলি কমে যাবে, নেগেটিভ ইম্প্যাক্ট এর উপরে পড়বে। যেমন একটা এনভায়রনমেন্টাল ড্যামেজ আমরা যদি বলি যে আর্থকোয়েক হলো, কথার কথা, অথবা সাইক্লোন হলো। আপনারা জানেন ফনি বা সমস্ত সাইক্লোন যখন বাংলাদেশে হয়েছে, কোস্টাল রিজিয়নে মানুষের অনেক জানমালের ক্ষতি হয়েছে, সাথে সাথে অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীনও রাষ্ট্রকে, সমাজকে হতে হয়েছে। তাহলে এই সাইক্লোন আসার কারণটা কি? আগেও সাইক্লোন আসতো, এখন রেট অফ ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া অথবা ইন্টেন্সিটি, এই স্ট্রকনেস বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে, আমরা রিসার্চে দেখেছি যেটা, সেটা হলো সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন আপনারা জানেন যে ওখানকার পানি ভ্যাপোরাইজড হয়ে উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয়, সেখান থেকে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়। তাহলে টেম্পারেচার ইনক্রিজ বা গ্লোবাল ওয়ার্মিং যেটা, সেটার কারণে এর পসিবিলিটি রেট অফ ফ্রিকোয়েন্সি রেট অফ অকারেন্স বেড়ে গেছে। তার ফলে আমার একটা ইকোনমিক গ্রোথে সে হ্যাম্পার, ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? না, যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাকে ওর পরেই কোশ্চেন করবেন, যাতে পরবর্তীতে আপনারা সমস্যা কোথায় সেটা বলে না জানেন। এরপর আরেকটা কজ হচ্ছে upsurge of environmental concern in 1960 in the USA, অর্থাৎ ইউএসএ 1960-এর দশকে এনভায়রনমেন্টের উপর যে কনসার্ন সেটা অধিক হারে বেড়ে যায়। এটাও ইআই এর একটা প্রবণতা। কারণ আমরা জানি আমেরিকা হচ্ছে বর্তমান সময়ে বিশ্ব মোড়ল, তো সে যখন কোন একটা রেগুলেশন দাঁড় করাবে আমাদের সেটা মেনে চলতে হবে, বা সেটা ভালোর জন্য হইলো বা যে কোনো কিছুর জন্য হইলো। আমি ওই দিকে বলতেছি না পলিটিক্যাল অ্যাসপেক্টে বা ওই দিক থেকে আমি বলতেছি না, আমি বলতেছি যে মনে করেন যে আপনার ফ্যামিলিতে আপনি কর্তা, সো আপনি যখন কোনো একটা কিছু চাইবেন যে এটা এভাবে হোক, সবাই তখন ওইটা এভাবে করার চেষ্টা করবে। আর যদি কারো সুবিধা অসুবিধা থাকে আপনার সাথে কথা বা কনসার্ন করে নেবে, সেটা আমরা আলোচনা করে নেবে। আরেকটা হলো enactment in 1969 of the National Environmental Policy Act, নিপা বলে যেটাকে আমরা এনইপিএ। আসলে এগুলার এভাবে নিপা না বলা এটাই উত্তম, যেগুলো অ্যাব্রিভিয়েশন থাকে ফুল মিনিং এর শর্ট, সেটাকে ওইভাবে বলাই ভালো। যেমন আমরা বলি ইঞ্জিনিয়ার টার্ম আছে বিওডি, এটাকে আমরা বর্ড বলি না, বিওডি কে বিওডি বলাই শ্রেয়। বর্ড বলতে এটা দৃষ্টিকোণ এবং এটা এক্সাক্ট মিনিং হয় না। সো এনইপিএ এটা বলা উত্তম। তো এনইপি এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টের কারণে যে এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট, এনভায়রনমেন্টের উপরে যে কিছু পলিসি নেওয়া হবে তার উপরে ভিত্তি করেও আমাদের
এই ইআই এর একটা ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কিভাবে ইআই এটাকে মানুষের কনসার্ন বা প্রজেক্টের আগে কনসার্ন বা এটা চিন্তা ভাবনা একটা বিষয় হিসেবে মানুষ নিল এটাকে গ্রহণ করলো, সেই কনসেপ্টগুলো বলতেছি ইন শর্ট ফর্ম। দেন আই উইল গো ফর ডেসক্রিপটিভ ফর্ম, এরপরে আমি সেটাকে আরো ইলাবোরেশন করে আলোচনা করব। দিস ল্যান্ডমার্কস লেজিসলেশন রিকোয়ার্স ইআইএ, অর্থাৎ এদের যে কিছু লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে পূরণ করার ফলে ইআইএ করা দরকার হয়ে পড়লো আমাদের। এই ছিল মোটামুটি আমাদের ইআইএ ব্যাকগ্রাউন্ড। এবং এর যে আমরা বললাম এনভায়রনমেন্টাল ড্যামেজ ইন গ্লোবালি এনভায়রনমেন্টের কি পরিমাণ ড্যামেজ হচ্ছে, আমরা ওটাকে কনসার্ন যদি না দেওয়ার কারণে সেটা একটা তুলনামূলক আলোচনা ধরেছে আইপিসিসি। আইপিসিসি কি? আইপিসিসি মিনস হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। প্রত্যেক বছরই যেমন জাতিসংঘের অধীনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন হয়, এটা আপনার জানেন, কপ বলে যেটাকে, কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা হয় আইপিসিসির আন্ডার যে সমস্ত দেশ আছে তাদের আন্ডারে। ওই ইউএন, ইএপি এবং আরেকটা সংগঠন ছিল, দুইটাকে একত্র করে আইপিসিসি হয় 1989 বা 88 সালের দিকে এটা আইপিসিসি ফর্ম হয়। আর এই আইপিসিসির আন্ডার থেকে প্রত্যেক বছর যেই কনফারেন্সটা হয় সেটাকে বলি আমরা কপ। বর্তমানে কপ 25 মেবি শেষ হয়েছে। তাহলে আইপিসিসির যে একটা স্টাডি ছিল 2007 সালে, সেখানে তারা দেখিয়েছে যে গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশন বাই গ্যাস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে গ্যাস থাকে তার ভিতরে যে গ্রিন হাউস গ্যাস, আপনারা জানেন গ্রিন হাউস গ্যাস কোনগুলা? শুনতে জি পাচ্ছেন স্যার, আমাকে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওয়াটার ভেপার, এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তাহলে সেটা দেখতেছি কার্বন ডাইঅক্সাইড ইমিশন, ফসিল ফুয়েল ইউজ। ফসিল ফুয়েল মানে হচ্ছে ভূগর্ভস্থ যে সমস্ত অয়েল সোর্স আছে সেখান থেকে যে সমস্ত অয়েলকে আমরা পাই সেগুলো বলে ফসিল ফুয়েল। ফসিল সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে? ফসিল মানে কি আপনারা বিজ্ঞানে পড়ছেন, বলতে পারবেন কি আমাকে? জি স্যার, ওই যে কোনো পশু পাখি হয়ে গেলে, মানে কোনো জীব জন্তু, ওটা হাড় যেটা জীবাশ্ম রূপান্তরিত জ্বালানি হয়ে যেটা। আস্তে আস্তে। হ্যাঁ, বাংলায় বললে জীবাশ্ম জ্বালানি, শাহরিয়া ঠিক বলেছেন আপনি। সেটা হচ্ছে অনেক দিন পর যখন এই যে আমরা যেটা বিজ্ঞান থেকে শিখে আসছি, মানুষের বিবর্তনের হোক ফলে হোক বা বিভিন্ন ধরনের ডিজাস্টার যখন পৃথিবীতে হয়, অনেক কিছু নিচে জমা পড়ে, যেমন ডাইনোসর হতে পারে বা পূর্বে জাপান আর অন্য কোনো প্রাণী হতে পারে। আমরা বিশ্বাসগত দিক বা ওইগুলো বলতেছি না, আমি হচ্ছে পড়াশোনার দিক থেকে বলতেছি। সেজন্য ওইগুলো যখন নিচে পড়ে যায় আস্তে আস্তে অনেক নিচে, যখন লেয়ার বাই লেয়ার জমা হয়ে থাকে, তখন সেটা কালের বিবর্তনে দিন যেতে যেতে আর্থের নিচে প্রচন্ড টেম্পারেচার এবং প্রেসারের কারণে সেটা অনেক মানে তার যে সার অংশ সেটা শক্ত ফর্মে হয়ে থাকে, সেটাকে আমরা ফসিল বলি। এটা শক্ত হতে পারে, নরম হতে, বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের উপর, মানে বস্তুর উপর নির্ভর করে কোন ধরনের বস্তু থেকে সেটা হচ্ছে। ওই সমস্ত জিনিসের ভিতরে যেই তৈলাক্ত অংশ থাকে সেখান থেকে তেল হয়, যেটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি, ওইটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বা পেট্রোলিয়াম অয়েল। এটা আমরা একই ধরনের জিনিসগুলা আপনারা পড়েছেন কেমিস্ট্রিতে 19 এবং ইন্টারমিডিয়েটেও। এই যে ডায়মন্ড কোথা থেকে হয়েছে? কয়লা থেকে। কয়লাগুলো কোথা থেকে হয়েছে? এই যে বিভিন্ন প্রাণী, গাছপালা, এগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে হাজার বছর আগে বা শত শত বছর আগে, সেগুলো ওখানে জমা পড়তে এক পর্যায়ে রূপান্তরিত হয়ে তারা এই সমস্ত জিনিস ফর্ম করেছে। এরকম ফসিল ফুয়েল থেকে এরকম এই সমস্ত ইমোশনগুলো হয়। আরও আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এটা হচ্ছে এর ফলে আমরা কি ওয়েস্ট এবং ওয়াটারশেড হচ্ছে, মানে সরি, ওয়েস্ট এবং ওয়েস্ট ওয়াটার, সেগুলার কারণে আমরা কোন কোন জিনিসগুলোকে হারিয়েছি সেটা হচ্ছে
এনার্জি সাপ্লাই 60%, ট্রান্সপোর্ট 30% দায়ী এই জিনিসটার জন্য, এবং ফরেস্ট্রি 17%, এগ্রিকালচার 40%, ইন্ডাস্ট্রি 19%, এরকম বিভিন্ন সেক্টর আছে যেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্টাল ড্যামেজের জন্য তারা দায়ী। তাহলে এই সমস্ত বিষয় যখন আমি ইন্ডাস্ট্রির কোনো কিছু করব, তখন তো আমাকে যেহেতু এনভায়রনমেন্টের হ্যাম্পার্ড বা হ্যাজার্ড তার উপরে 19% দায়ী, তাহলে আমাকে তাকে তো একটা রেগুলেশনের ভিতরে একটা মানে বিধিনিষেধ বা কাঠামোর ভিতরে তাকে আমাকে আনতে হবে, যাতে সে চাইলে মন মতো এগুলাকে না করতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে, কিছুদিন বলতে বেশ কিছুদিন, কয়েক বছর হতে পারে, 2-3 বছর হতে পারে, যশোরের দিকে যে আকিজ ইন্ডাস্ট্রি আছে এদের কিন্তু জরিমানা মানে করছিল। আমি শুনছি তো একটা খবরে, কারণ যেহেতু আমার এই কথাটা রেকর্ড হবে, এটা আবার ইউটিউবে আপনারা পাবেন, তখন দেখেন আকিজ আবার আমার নামে মামলা করলো, মানহানির মামলা, যে আমি আকিজ গ্রুপের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার জন্য ক্লাসে এদের নামে বদনাম করছি। আপনারা কি শুনছেন এরকম কোনো খবর? যশোরের দিকে বাসা কার? স্যার মিমের বাসা যশোর। হ্যাঁ, আমি আপনাকে শুনছেন এরকম কিছু? না স্যার, শুনিনি তো। আচ্ছা, আমি শুনেছি কয়েক বছর আগে, 2-2.5 বছর আগে, যে আকিজ গ্রুপকে, বা আমি আকিজ গ্রুপের নামটা বাদ দিলাম, আমি দায়িত্ব নিচ্ছি না, ওখানে কিছু ইন্ডাস্ট্রি আছে, ওরা দেখে আকিজ আবার আমার নামে মামলা করলো, মানহানির মামলা দিল 50 লাখ টাকা। ওইগুলো এত টাকা আমি কোথায় পাবো তখন? হ্যাঁ, ওই ওটাকে কি বলে, নোয়াপাড়া ছেড়ে আরেকটু আগায় গেলি জি স্যার। ওখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রি আছে। আমি আকিজের নাম প্রত্যাহার করে দিলাম, পরে আকিজ আমার নামে মামলা দিল 50 লাখ টাকা মানহানি। এত টাকা আমি কোথায় পাবো? ওখানে যে কোনো ইন্ডাস্ট্রিতে তারা তারা মানে রেগুলেশন, তারা ডাইরেক্ট যে তাদের যে ওয়েস্ট আছে ওগুলা পানির ভিতরে, ওখানকার নদীর ভিতরে বা ন্যাচারাল ওয়াটার বডির ভিতরে ফেলাইছে, তখন তাদের জরিমানা করা হয়েছে। তো এরকম প্রত্যেকটা রেগুলেশন থাকে, সে কি পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট ফালাবে তারও একটা নিয়ম নীতি বর্ণনা করে দেয়। এটাই হচ্ছে ইআই এর আন্ডারে তাদের থাকে, বুঝতে পারছেন নীতিমালা যেটাকে বলে। তাহলে এনভায়রনমেন্টাল ড্যামেজ ইন গ্লোবালি কত ড্যামেজ যদি দেখেন, কার্বন ডাইঅক্সাইড ইমিশন এটা 1900 সালে ছিল কত, খুবই অল্প, বাট 2000 সাল ক্রস করে গেলে, এটা 2013 সালের রিপোর্ট দেখেন, সেটা 30,000 কত, এটা কোন হিসেবে, ইমোশন পার গ্রামস, টেরাগ্রামস, এত টেরাগ্রামস ইমোশন করেছে পার ইয়ারে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে কি পরিমাণে ইমোশন রেট বাড়তেছে, এখানে কত কম ছিল, হঠাৎ করে এখান থেকে এসে বেড়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফলে আস্তে আস্তে এটা খুব র্যাপিডলি এটা বেড়ে গিয়েছে। এবং এটা আছে কান্ট্রি ওয়াইজ, যে যেটা আমি বললাম অর্থাৎ ইউএসইপিএ রিপোর্ট অনুসারে এটা কান্ট্রি ওয়াইজ সবচেয়ে বেশি অবদান কোন কান্ট্রি? চায়না। এটা বললে আমার নামে চায়না মামলা করতে পারবে না, কারণ এখানে হচ্ছে সোর্স দেওয়া আছে, আমি নিজের কথা বলিনি, আমি আমার সোর্স থেকে বলছি। ইউএসইপিএ 2013 সাল তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে চায়না পৃথিবীর 23% গ্লোবাল ইমিশন কার্বন ডাইঅক্সাইড ফ্রম ফসিল ফুয়েল কম্বাশন, এই ফসিল ফুয়েল কম্বাশন থেকে চায়না 23%, ইউএসএ 19%, ইউরোপীয় ইউনিয়ন এক্সক্লুডিং এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া বাদে ইউরোপীয় ইউনিয়ন এই 13%, এবং ইন্ডিয়া 6%, কানাডা 2%, জাপান 4%, রাশিয়া 6%, আর পৃথিবীর বাকি সমস্ত দেশ মিলে 28%। তাহলে আমাকে বলেন দেখি, যে এই যে বাকি সমস্ত দেশ বাদে বাকি এই এই 4টা বা এই 6টা দেশ, তারা যদি 6-7টা দেশ, এরা যদি প্রপার ম্যানেজমেন্ট বা কন্ট্রোল করতে পারতো, তাহলে পৃথিবী আরো সুন্দর থাকতো, ইমোশন আরো কম হতো। এটা আপনারা দেখেছেন বিভিন্ন এই করোনার প্রথম দিকের সময়ে বা মাঝামাঝি সময়ে, করোনাকালীন সময়ে, যে চায়নাতে উল্লেখযোগ্য হারে ইমিশন কমে গেছে, সেখানে নক্স নাই, সেখানে সক্স নাই, এবং আমাদের কক্সবাজারে ডলফিন
পাড়ের দিকে চলে আসে, যেটা অনেক বছরের ইতিহাসে দেখা যায় না। এই খবরগুলো কি দেখছেন আপনারা? জি জি স্যার, স্যার, দেখছি এগুলা। 1991 সালে লাস্ট হ্যাঁ আসছিল। হ্যাঁ হ্যাঁ। আর গতকাল আপনারা দেখছেন কিনা একটা তিমি মৃত অবস্থায় সমুদ্র সৈকতে চলে আসছে, মানে চলে জি আসে নাই, স্যার, সে আসতে বাধ্য, মানে অটোমেটিক চলে আসে, সে জি নিজে স্যার, আসে। খাগড়াছড়ি সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ওটা আসছে। এগুলা এনভায়রনমেন্টাল পলিউশনের ফল হয়। এবং আরো কয়েকদিন 2-3 বছর আগে, করোনাকালীন সময়ের আগে, ইন্দোনেশিয়া এবং ওই সমস্ত রিজিয়নে মাঝে মাঝেই বড় বড় তিমি বা এই সমস্ত সামুদ্রিক জলজ প্রাণী তারা মৃত অবস্থায় পাড়ে চলে, মানে ঢেউ ঢেউ চলে আসতো, এবং এদের পোস্টমর্টম করে দেখা গেছে পেটের ভিতরে অসংখ্য, মানে কয়েক টন পরিমাণ প্লাস্টিক, বিভিন্ন আবর্জনা, এরপরে জুতা, স্যান্ডেল, বিভিন্ন প্লাস্টিক বোতল, বিভিন্ন ধরনের হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালস তাদের পেটে পাওয়া গেছে। এখন আমরা আসি ডেভেলপিং কান্ট্রির পার্সপেক্টিভে ইআইএটা কেমন। Developing nations saw their environmental problem differently and considered that the basic cure was economic development. অর্থাৎ যেগুলো উন্নয়নশীল দেশ থাকে, যেমন উন্নয়নের পথে যে সমস্ত, ডেভেলপড না মানে উন্নত না, উন্নয়নের মানে উন্নত দেশ হওয়ার পথে যারা, উন্নয়নশীল দেশ যাদেরকে আমরা বলি, তারা মেনলি এনভায়রনমেন্টের বিষয়টা থেকে তারা তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটাকে বেশি প্রাধান্য দেয়। পরবর্তীতে 1971-এ সুইজারল্যান্ডের ফনিক্সে 1971 সালে প্রথম এনভায়রনমেন্টকে নিয়ে স্টকহোমে কোনো এনভায়রনমেন্টের কনসার্ন নিয়ে কোনো কনফারেন্স হয়, নাম দেওয়া হয় হিউম্যান এনভায়রনমেন্ট। এটা হচ্ছে জাতিসংঘের একটা কনফারেন্স সুইজারল্যান্ডে। 1971 সালে হয় একটা মিটিং সুইজারল্যান্ডের ফনিক্সে। এরপরে 1972 সালে স্টকহোমে ইউএন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। অর্থাৎ এনভায়রনমেন্টের যে কনসেপ্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে সেটার কনসেপ্টটা কিন্তু বেশ পুরনো নয়, অনেক নতুন, বেশি দিন আগে না। ওখানে 30, এখানে 21, 51 বছর বা 48-49 বছর ধরে এনভায়রনমেন্টের যে ধারণাগুলা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ইকোনমিক ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে এনভায়রনমেন্টাল আনঅ্যান্টিসিপেটেড ড্যামেজ, এটাকে রোধ করার জন্য স্লোলি এটা ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিতরে আস্তে আস্তে চলে আসে। এখন যায় আমাদের দেশের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে এনভায়রনমেন্টটা কেমন জিনিস, কিভাবে আমরা এটাকে দেখি। Bangladesh has high population density and tremendous pressure on its limited resource, and hence there is a dire need to optimal resource management. অর্থাৎ বাংলাদেশে যেরকম অনেক হাইলি পপুলেটেড কান্ট্রি, খুব ঘনবসতিপূর্ণ দেশ, এবং এরপরে তার প্রেশার আছে কি, অনেক লিমিটেড সোর্স ব্যবহার করে আমার এই সমস্ত মানুষের সবার যে চাহিদা, সেটার জন্য আমাকে অপটিমাম রিসোর্স ম্যানেজমেন্ট করতে হয়, এবং তার পাশাপাশি এনভায়রনমেন্টকেও সাউন্ড মানে ক্লিয়ার সুন্দর রাখতে হয়। ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড coupled with limited resource make it imperative to incorporate the environmental dimension in the delicately balanced ecosystem. অর্থাৎ এই কথাটাকে যদি আমি বুঝাই বলি আপনাদেরকে, এখন আমরা যাই ইআই এর ডেফিনিশন। ইআই এর ডেফিনিশন কি? ইআই এর এখানে কয়েকটা ডেফিনিশন আছে, তার ভিতরে এই ডেফিনিশন দা ক্যান্টারের ডেফিনিশন, এটা অনেকটা গ্রহণযোগ্য, দুইটাই ভালো, আপনারা দুইটাই দেখবেন। আমি ক্যান্টারটা ডিসক্রাইব করতেছি। ইআইএ ইজ দ্য সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন and evaluation of the potential impact of proposed project relative to physical, chemical, biological, cultural and socio-economic component of the total environment.
অর্থাৎ ইআইএ হচ্ছে একটা সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ একটা সিস্টেমের মাঝে একটা শৃঙ্খলবদ্ধ ওয়েতে আপনি আইডেন্টিফাই স্যার করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে আসলেন আবার? স্যার শোনেন না স্যার, আমার নেটে খুব সমস্যা স্যার, বারবার বের হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েন স্যার। হ্যাঁ নিয়ে এখনো পরে দেবো। আচ্ছা ঠিক আছে। যেটা আমি বলতেছি যে এআই হচ্ছে একটা সিস্টেমেটিক শৃঙ্খলাবদ্ধ বা একটা সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন এবং ইভালুয়েশন। আপনি সেটাকে আইডেন্টিফাই করবেন, খুঁজে বের করবেন এবং সেটাকে বিচার বিশ্লেষণ করবেন অফ দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট, অর্থাৎ উল্লেখযোগ্য যে মানে ইম্প্যাক্ট পড়তে পারে, যে প্রভাব পড়তে পারে প্রপোজ প্রজেক্টের কোন বিষয়ে, ফিজিক্যাল হতে পারে, সেটা কেমিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল হতে পারে, কালচারাল হতে পারে এবং সোশিও ইকোনমিক হতে পারে, অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনার সামগ্রিক যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের উপরে আপনার একটা প্রজেক্ট তার এনভায়রনমেন্টে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, কালচারাল এবং সোশিও ইকোনমিক দিকে কি কি প্রভাব ফেলবে সেগুলার সিস্টেমেটিক শৃঙ্খলাবদ্ধ আইডেন্টিফিকেশন। ইট মিনস দ্য সেটাকে খুঁজে বের করা এবং সেটাকে ইভালুয়েট করা, যাচাই বাছাই করাটাই হচ্ছে ইআইএ। তাহলে ইআই এর কিছু অবজেক্টিভ আরো এখানে একটা সংজ্ঞা আছে। আইডেন্টিফিকেশন মানে কি? আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কোনো কিছুকে বের করা, যেমন ইনভলভস ইন describe the existing environmental system as well as determining the component of a developed project। অর্থাৎ ওই ডেভেলপড প্রজেক্টের সাথে কোন কোন বিষয় আদি আছে যেগুলা which shall have effect on the environment, যেগুলো এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলবে। প্রেডিকশন মানে হচ্ছে আপনি যেগুলোকে কল্পনা করবেন যে এই প্রজেক্টের কারণে ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে, সেটা আপনাকে এখনই কল্পনা করতে হবে। ইভালুয়েশন, এবং সেগুলোকে আপনি ফাংশনালাইজ করবেন, ইভালুয়েট করবেন। এগুলো মানে হচ্ছে এগুলোকে aid in communicates to appropriate action or possible alternative। অর্থাৎ আপনি দেখবেন যে এই যে ইফেক্টগুলো পড়বে ক্ষতিকারক, সেগুলো কিভাবে দূর করা যায় অথবা কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা সেগুলোকে আপনাকে আবার প্রস্তাব করতে হবে যে এই কাজটা করেন, এভাবে করলে এই ক্ষতি হবে, এই ক্ষতিকে দূর করার জন্য আপনাকে এই ব্যবস্থা নিতে হবে। কারণ ক্ষতি হবে দেখে কি কাজ বন্ধ রাখবেন? প্রত্যেকটা কাজের সাথে কোনো না কোনো ক্ষতিকারক প্রভাব থাকবে। তাহলে আপনাকে ক্ষতিকারক প্রভাবটা কি করতে হবে? দূর করার জন্য কিছু অল্টারনেটিভ ব্যবস্থা নিতে হবে। অবজেক্টিভ কি ইআই এর? এর অবজেক্টিভ হচ্ছে টু সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে নিরাপত্তা দেওয়া, টু সার্ভ অ্যাজ এ ম্যানেজমেন্ট টুল টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ডেসক্রাইবিং ডিসিশন রিগার্ডিং টু ডেভেলপমেন্ট প্রজেক্ট টু মেক ইন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। অর্থাৎ এখানে আপনাকে কিছু ম্যানেজমেন্ট টুল বা ব্যবস্থা নিতে হবে যেটার কারণে কোয়ালিটি রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কোয়ালিটিও ঠিক থাকবে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হবে। এবং থার্ড হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, অর্থাৎ সর্বোত্তম এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ডিসিশন সেটা আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল রিসোর্স ব্যবহার করে ইআইএ করার ফলে। অ্যাপ্লিকেশন অফ ইআইএ। অ্যাপ্লিকেশন অফ ইআইএ কি? এখানে প্রজেক্ট দ্যাট আর এক্সপেক্টেড টু হ্যাভ সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, অর্থাৎ যখন যেখানে কোনো সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকবে কোনো প্রজেক্ট আপনি আগে থেকে বুঝতে পারতেন, সেখানে আপনাকে ইআই করতে হবে। এরকম ইনক্লুড ব্রড পাবলিক অ্যান্টিসিপেশন, আপনাকে জনগণের একটা পার্টিসিপেশন দরকার হবে এবং তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, তাদের চিন্তাধারা কি, সেগুলো সব কিছুকে একত্রিত করে এবং ইনক্লুড তাদের মনিটরিং এবং ফিডব্যাক প্রসিডিউর। অর্থাৎ আপনি কিভাবে এই কাজটা মনিটর করবেন, তার যে এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড যে বিষয়গুলো আসবে সেগুলো কিভাবে মনিটর করবেন এবং তার ফিডব্যাক কি হবে, সেটার যে রিপোর্টিং সিস্টেম সেগুলো আপনার ইআই এর ভিতরে থাকবে। এখন গ্লোবাল পার্সপেক্টিভে কেন ওয়ার্ল্ড ওয়াইড এখন ইআই এটাকে কনসার্ন আনা হলো, সেটার কিছু ঘটনা আছে। প্রথম হচ্ছে মিনামাতা ডিজিজ। এটা জাপানে 1956 সালে জাপানে এই মিনামাতা ডিজিজটা দেখা যায়। মিনামাতা ডিজিজ কি? মিথাইল মার্কিউরি, অর্থাৎ এটা এক ধরনের ডিজিজ যেটা রিলিজ অফ মিথাইল মার্কারি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ফ্রম দ্য সিসো কর্পোরেশন কেমিক্যাল ফ্যাক্টরি। অর্থাৎ এখানে মিনামাতা নামে একটা জায়গা জাপানে 1956 সালে তারা দেখলো যে কিছু মানুষ এরকম, এই যে দেখেন হাড় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,
তার হাতের যে অংশটা এটা একটা খুব খারাপ শেপ বা অবস্থায় চলে গেছে। তো এটা কেন হলো, তারা খুঁজে দেখলো মিথাইল মার্কারির কারণে এই সমস্ত অসুখগুলো হয়। তো মিথাইল মার্কারি কেন আসলো, তখন তারা কল্পনা করে দেখলো 1932 থেকে 1968 সাল পর্যন্ত এই চিশো কর্পোরেশন কেমিক্যাল ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি ছিল এখানে। ওই ফ্যাক্টরি তার যে ওয়েস্ট ওয়াটার গুলাকে তারা মিনামাতা বেয়ে, ওই বেতে তারা ডাইরেক্ট ছেড়ে দিত, তার পানির ভিতরে ডিসপোজ করে দিত। কিন্তু ওই পানিতে যে সমস্ত মাছ ছিল, সামুদ্রিক প্রাণী ছিল বা বিভিন্ন সি ফিশ ছিল, তাদের গায়ে বা তারা ওইগুলাকে ইউজ করতো তাদের খোলসে বা তাদের গায়ে, অথবা তারা যেগুলা খেয়েছে তাদের পেটে বা তাদের অংশে, তাদের দেহের অংশে ওইগুলা থেকে যায়। আর যখন মানুষ ওখান থেকে ওই সামুদ্রিক মাছগুলা খাবার হিসেবে গ্রহণ করত, তখন তাদেরও বডির ভিতরে ওই মিথাইল মার্কারি চলে আসলো। তখন এই মিথাইল মার্কারিটা মানুষের ক্ষতি করলো, কি নার্ভ সিস্টেম হ্যাম্পার হয়ে গেল মানুষের। এটা ক্ষতিগ্রস্ত করতো কারা? হিউম্যান, ডগ এন্ড পিগ। মোর দেন 30 ইয়ার্স, 30 বছর যাবৎ এরকম বিভিন্ন মানুষ ওখানে মারা যেত এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ হতো। পরে তারা গবেষণা করে দেখছে এটা মিথাইল মার্কারির কারণে হয়। এবং একটা দেশে বুঝেন যে 30 বছর যাবৎ এই ধরনের অসুখে মানুষজন, মহামারী যেমন এখন করোনা, মানুষের একটা ওয়ার্ল্ড ওয়াইড সবার কনসার্ন, ওরকম জাপানের মিনামাতাতে এরকম 30 বছর যাবৎ বিভিন্ন রকম অসুখ বিসুখ মানুষের এই সমস্ত বিষয় লেগেই থাকতো। তো এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে লাভ ক্যানেল ট্র্যাজেডি। এটা লাভ ক্যানেল ট্র্যাজেডিতে হচ্ছে একটা 1930 সালের শতকের দিকে হোকার কেমিক্যাল এবং প্লাস্টিক কর্পোরেশন, তারা এখানে একটা ক্যানেল তৈরি করার কথা ছিল গভর্নমেন্ট কর্তৃক। এটা নায়াগ্রা রিভারের কাছাকাছি, জাপানের নায়াগ্রা রিভার। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে ওই পরবর্তীতে ক্যানেলটা তারা সম্পূর্ণ করতে পারে নাই। ওই ক্যানেলটা বুঝেন বিশাল বড় হ্রদ, মানুষ বানায় অনেক বড় একটা পুকুরের মধ্যে করে, বিশাল বড়, অনেক গভীর করে। তো দেখলো যে সরকার তাহলে এই গর্তটাকে ভরাট করতে হবে, তাহলে আবার ওই মাটিগুলা দিয়ে ভরাট করা তো ডিফিকাল্ট, ওগুলো তো কোনো কাজে লাগাই ফেলছে। তখন তারা এই যে আমরা গ্রাম অঞ্চলে প্রচলিত আছে দেখবেন যে বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা এনে এনে যে সমস্ত নিচু জায়গা থাকে, নিচু জায়গা ভরাট করা হয়। পুকুর ভরাট করে, কোনো বাসায় কোনো গর্ত থাকলে গর্ত ভরাট করে, কারণ মাটি দিয়ে ভরাট করা তো অনেক টাকা পয়সা বেশি খরচ হয়। তারপরে কি ময়লা আবর্জনা তো ফ্রিতেই পাওয়া যায়, শুধু ট্রাকের খরচটা, ওই 4 ট্রাক 5 ট্রাক 20 ট্রাক ময়লা আবর্জনা নিয়ে নিয়ে এগুলো ভরাট করে দিল। তো তার ওই ক্যানেলটা ভরাট করছে কোন জায়গার মাটি দিয়ে? মাটি না, ময়লা আবর্জনা দিয়ে। হোকার কেমিক্যাল এবং প্লাস্টিক কর্পোরেশন তারা তাদের ওয়েস্ট ওয়াটার দিয়ে ওই নাম ছিল লাভ ক্যানেলকে ভরাট করবে। এভাবে তারা 20 বছর পর্যন্ত ওইটা ভরাট করে ফেলছে। 20 বছর পরবর্তী ওই জায়গাটা একটা স্কুল কোম্পানি ভাড়া নেয় বা কিনে নেয়, নিয়ে তারা ওখানে স্কুল বানায়। এবং এটা 1959 সালের দিকে ওই যে ময়লা আবর্জনা যেগুলো নিচে ছিল, উপর দিয়ে তারা কিছু মাটি দিয়ে ঘাস টাস রোপণ করে সুন্দর করে বানিয়ে স্কুল কলেজ বাড়িঘর করছে। কিন্তু ওই পচা আবর্জনা অনেক দিন পরে সেখান থেকে ব্যাক করছে, মানে চুয়ে চুয়ে উপর দিকে আসা শুরু করছে। বিল্ডিং এর বেসমেন্ট ভেঙে চুয়ে চুয়ে, বন্যার সময় দেখেন না মাটি প্রথমে যখন পানি আসে চুয়ে চুয়ে ঘরের ভিতরে ঢুকে, পরে আস্তে আস্তে পুরো ঘরে ডুবে যায়। তো ওইভাবে আসছে। এতে ফলে হইলো কি, ওই এলাকার অ্যাব্রোশন যে রেট সেটা 250 গুণ বেড়ে গেল। এবং বিভিন্ন বার্থ ডিফেক্ট, অর্থাৎ সন্তান হচ্ছে বিভিন্ন বিকলাঙ্গ বা বিভিন্ন বিষয়াদি নিয়ে, এবং অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এটা আগের তুলনায় 250 গুণ বেড়ে গেল। ইনক্লুডিং মানুষের মেন্টাল রিটার্ডেশন, মানুষের মানে মানসিক অস্থিরতার পরিমাণটাও বেড়ে গেল এখানে। এবং অধিকাংশ ছিল শিশু এখানে, যেহেতু স্কুলে থাকে শিশু, তারা পড়াশোনা করতো, এবং বয়স্করাও ছিল। যারা ছিল এলাকায় অধিকাংশ শিশু ছিল, বাকিদেরও তারা এভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। তখন তারা দেখলো গবেষণা করে যে তারা এই যে হোভার কেমিক্যাল, যারা প্রায় 200 টনের মতো ট্রাইক্লোরোফেনল এবং 21,000 টনের মতো কেমিক্যাল ওয়েস্ট ফেলাইছিল, সেগুলোর কারণে লাভ ক্যানেল ট্র্যাজেডি হয়। এই সমস্ত বিষয়াদির কারণেই গ্লোবালি এই এটাকে অনেক বেশি প্রাধান্য এবং গুরুত্ব দেওয়া হয়।